আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমি নিজে পার্সোনালি এখন অনেক বেশি বিরক্ত বোধ করছি যে বারবার এই সমস্ত বিষয় নিয়ে আমার কথা বলা লাগছে, বার্গেনিং করা লাগছে। কারণ একটা সহজ সোজা ঝাপটা বিষয় চোখের সামনে দেখা গিয়েছে, সবাই দেখেছি। সো তারপরও কেন জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে? আসলে ব্যাপারটা কি সেটা আমরা সবাই ধরে ফেলেছি। তিশা বাপ্পি তারা ইউটিউবে আগমন করার জন্য অনেক বেশি চেষ্টা করছে, কিন্তু তারা সাহস করে উঠতে পারছে না। কারণ তারা জানে ভিডিও দিলেই তাদের ফেস ভ্যালুটা নিয়ে সামনে আসলে দর্শকরা তাদেরকে তুলোধনা করবে। এই জন্য লজ্জা আসতে পারছে না, ভয়তে আসতে পারছে না, কিন্তু তারা ইউটিউবের টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। তো কী করবে বুঝতে না পেরে তারা বিভিন্ন চেলাপুলা চামচাদেরকে লাগিয়ে দিয়েছে। কিন্তু চামচারাও আসলে একযোগে কথা বলে না, একজন এক লাইনে কথা বলে তো আরেকজন আরেক লাইনে কথা বলে। এতে করে আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তারা সবাই মিলে মিথ্যা কথা বলছে। ঠিক যেমনটা গতকালকে মরিয়মের মা নিজেই নিজের জালে ফেসে গেছে, নিজেই নিজের জালে ফাঁদে ফেলেছে। কিভাবে করে জাস্ট একটা নমুনা দিই, তারপর আরও 10 থেকে 12টা নমুনা আমি আজকে ভিডিওতে পয়েন্ট আকারে তুলে ধরবো। শুরুতে খালি একটা কথা বলে দিই, যেমন খুকি মহাপণ্ডিত বলেছিল, আপনারা সবাই জানেন, নাজমানটি নাকি তিশাকে তার নিজের ডক্টর দেখানোর জন্য ঢাকা আসতে বলেছিল। তিশা নাকি মোটা হয়ে যাচ্ছে, তার থাইরয়েডের সমস্যা, তার নাকি বুকে ব্যথা উঠছে। এই কারণে কি তিশাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা যেতে বলেছে নাজমানটি নিজেই। হ্যাঁ হ্যাঁ, অথচ গতকালকে মরিমের মা কি বলেছে বাপ্পি ভাই নাকি বুকে ব্যথা ছিল অনেকদিন ধরে, চিন চিন করে ব্যথা করতো। এই কারণে নাকি নাজমানটি বাপ্পিকে বলেছে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে আসতে। এখন আপনারাই বলুন দর্শক, কার কথা বিশ্বাস করবেন, খুকি পণ্ডিতের নাকি সাবিনার? কার কথা বিশ্বাস করবেন? বুঝতেই পারছেন দুইজন মিথ্যা কথা বলছে। ঘটনা আসলে এগুলো কিছুই না, ঘটনা তারা ঘুরতে গিয়েছিল অসুস্থ মাকে ফেলে। তো এরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আজকে আছে। মরিমের মার ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন আমি পেয়েছি। সব কিছু আজকে আমি পয়েন্ট আকারে বলবো, ইন অ্যান্ড অ্যারাউন্ড। আজকে আমি ভিডিওর পয়েন্টগুলো দর্শক মোটামুটি লিখে রেখেছি। তো ধরে নিন 12 থেকে 13টা পয়েন্ট তো হবে, এবং আমি বলবো প্রত্যেকটা পয়েন্ট শুনবেন। এবং সাবিনাকে বলবো, সাহস থাকলে, যদি গার্ডস থাকে আপনার ভিতরে, অবশ্যই আমার প্রত্যেকটা পয়েন্টে রিপ্লাই দিয়ে যাবেন। ঠিক আছে? সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন সেটা কি করতে হবে সেটা আপনারা জানেন, সেটা আমি আর না বললাম। তো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিওটা শুরু করবো একটা কমেন্ট পড়ে। সো চলুন সে কমেন্টটাকে পড়ে আসা যাক। তো এখানে একজন আপু বা একজন ভাইয়া যিনি হন একটা কমেন্ট করেছেন আমাকে, দেখতেই পাচ্ছেন দর্শক, আমি নামটা একটু ঢেকে রেখেছি, তার কারণ উত্তরটা আপনারা প্রথম লাইনে পেয়ে যাবেন। তো এই ভাইয়া বা আপুটি আমাকে বলেছেন, ভাইয়া আমার নাম হাইড করবেন, মানে আপুটা তার নাম বা পরিচয় গোপন রাখতে বলেছেন, এই জন্য আমি হাইড করে দিয়েছি। আচ্ছা, তো আপুটা কি বলেছে? জীবনের গল্পের শিশিরকে সুন্দর করে তার আব্বুর হেলথ কন্ডিশন ভিউয়ারদের সাথে শেয়ার করলো। ওরা পাবলিক প্লেসে কাজ করে এই জন্য। অন দ্য আদার সাইড, বাপ্পি ইজ সো কেয়ারলেস। বাপ্পির কাজ হলো মিথ্যা বলা, শুধু ড্রামা করা। ওইটা ভাই বোনের কাম খেয়ালে জীবনযাপনের জন্য নাজবান্টি অ্যান্ড ওনার হাজব্যান্ডের মনে অনেক কষ্ট ছিল। মাকে কেন এত অবহেলা করতো, মানে খামখেয়ালি বলেছিল আর কি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের জানার রাইট আছে, বিকজ ওনারা আমাদের টাকাতে চলতেন। তাদের কাছে মনে হবে এটা ব্যাড কমেন্ট, কিন্তু এটাই রিয়েলিটি। তো আসলে তোমরা রিয়ালিটি মানি নাও, কথাটা আপনারা সবাই জানেন। যদি আমি ঠিক ওইভাবে করে বলতে পারিনি, তো বাপ্পিদেরকে রিয়ালিটি মানিয়ে নিতে হবে, মেনে নাও। তোমরা বাপ্পি ভাইজান, তোমরা রিয়েলিটিটা মেনে নাও। কারণ তোমাদেরকে এটা বুঝতে হবে যে তোমাদের জন্যই, তোমাদের আজকে এরকম উচ্ছৃঙ্খলতার জন্যই নাজমানটির জীবনটা চলে গেল। তো এখানে যিনি কমেন্টটা করেছেন তিনি কিন্তু সুন্দর করে শিশিরের সাথে একটা তুলনা করেছেন। যদি আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি, হ্যাঁ, শিশিরদেরকে নিয়ে আমি অনেক রোস্টিং করেছি, অনেক কথাই বলেছি, বাট তারপরও শিশিরদের একটা ক্লাস আছে, যে ক্লাস শিশিরদের সবসময় মেনটেন করে। সো শিশিরদের নামের পাশে বাপ্পিদের নামই আসবে না, তারাও মানে বাপ্পিদের নাম কারোদের পাশেই রাখা যাবে না। তো শিশিরের ক্লাস আছে আলাদা ভাই। শিশিরের কথা বলতে গেলে শিশির যেমনই হোক না কেন, ওদের ভিডিও একটা কোয়ালিটি আছে, একটা পরিবারের মধ্যে একটা ঐক্য আছে, ঠিক আছে? সো ওদের সাথে বাপ্পিদের কথা এখানে আসবে না। বাপ্পিদের মধ্যে কোনো ঐক্য নাই, সবাই স্বার্থপর, সবাই সেলফিশ। শিশুদের পরিবার দেখবেন একটা সুতায় গাঁথা পুরো পরিবার। যারা ফ্যামিলি ভ্লগ পছন্দ করে, শিশির যতই অন্যায় করুক তারপরে শিশিরের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে।
ঠিক আছে? সো টুকটাক মাঝে মধ্যে যখন যে ভুল করে সেটা নিয়ে আমি রোস্টিং করেছিলাম, এবং দেখবেন শিশিরদের যত ভুল হয়েছিল সব ভুল কিন্তু এই হাসানের সাথে ইসরাতের সম্পর্ক নষ্টের পর থেকে হয়েছিল। এর আগে কিন্তু শিশিরদেরকে নিয়ে এত কথাবার্তা হয়নি, ঠিক আছে? সো শিশিরদের নিয়ে যদি কখনো কোনো রোস্টিং হয়, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা খুবই গুড ম্যানার আমি মনে করি শিশিরদের। তারা সেটাকে সংশোধন করে পরবর্তীতে আরও বেশি কনসার্ন হয়ে যায়, এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি এটা সবসময় দেখেছি, আমি যদি কোনো বিষয় নিয়ে রোস্টিং করি, শিশির পাল্টা উত্তর দেন, আগে উত্তর দিত, কোনো এক সময় উত্তর দিয়েছে, উত্তর না দিয়ে তারা সেটাকে ঠিক করে ফেলে, কনসার্ন হয়ে যাচ্ছে এটা ভুল, এটা নিয়ে করলে কথা বলবে, আমরা এটা না করি। সো তারা কিন্তু কনসার্ন থাকে। সো এটা গুড, এটা ভালো, এটাই উচিত। রোস্টিং জিনিসটাকে আসলে নেগেটিভিটির মাধ্যমে নেওয়ার কিছু নেই, এটাকে পজিটিভিটির মাধ্যমে নেওয়া উচিত। একটা পজিটিভ সাইড হিসেবে দেখা উচিত যে না, এটা আমাদের ভুল হচ্ছে, সেটা আমরা ঠিক করে ফেলি। রাদার নট এইটা, আচ্ছা আমাকে নিয়ে কেন রোস্টিং করলো, আমি কোমরে কচি বেঁধে আমি ঝগড়া করতে নেমে যাই, এটা ঠিক না। এটা করে বাপ্পি দিশারা, কারণ তাদের মধ্যে এডুকেশনের ঘাটতি আছে। বাট শিশির কিন্তু এটা কোনোদিন করেনি। দেখবেন আমি তারকে নিয়ে কোনো কিছু রোস্টিং করলে বা কাম্মিকে নিয়ে কোনো কথা বলে যে কাম্মির এটা বাজে অভ্যাস, এটাই সেই হ্যান ত্যান, তারা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে, কখনো সেটা নিয়ে কথা লাগতে আসে না। সো আপনারা বুঝবেন যে এটা কিন্তু একটা মানে গুড বিহেভিয়ার বা একটা গুড ম্যানারের কাতারে পড়ে যায়। সো যাই হোক, শিশিরকে নিয়ে জন্য আমার আপাতত কোনো কমপ্লেন নাই, সেদিকে না যায়। এবং রিসেন্টলি শিশিরের প্রতি আমার একটা আলাদা বলতে পারেন ভালো লাগা কাজ করছে একটা জিনিসে, যে দেখবেন যে শিশিরের বাবা কিন্তু অসুস্থ ছিল, এবং তার ফুল ফ্যামিলি সে একটা চেক আপের দায়িত্ব নিয়েছে। তার বাবার প্রতি যতটা সে কনসার্ন ছিল, একটা দায়িত্বশীল ছেলের মতো পরিচয় দিয়েছে, মানে এটা আসলে প্রশংসা করার মতো। কারণ যে জায়গায় আমরা বাপ্পির মতো একটা কুলাঙ্গার অপদার্থ সন্তানকে দেখছি, সো শিশিরের সাথে তো আমার প্রশ্নই আসে না। শিশির তার বাবার জন্য বা ফ্যামিলির জন্য যথেষ্ট করেছে, সো সেখানে আমার তাকে ছোট করার কোনো প্রশ্নই আসে না। সো শিশির যা করেছে আমি মনে করি তার বাবার জন্য সে প্রশংসা পাওয়ার দাবিদার। আপনারা হয়তো তার ভিডিও অনেকে খেয়াল করেনি বা দেখেন না, এই জন্য জানেন না। শিশিরের বাবা কিন্তু শিখ ছিল, এবং খুবই মানে একটা দায়িত্বশীল একটা সন্তানের পরিচয় দিয়েছে শিশির, যেভাবে করে সে তার বাবাকে এভাবে ট্যাকেল দিল। আপনারা না দেখলে গত কয়েকদিনের ভিডিও দেখলে বুঝতে পারবেন শিশিরের এই দায়িত্ব জ্ঞানের বিষয়টা। তো যাই হোক, শিশির বিষয় না বলি, বলছিলাম বাপ্পির কথা। তো বাপ্পির কথা বলার সময় বলেছিলাম যে আজকে আমি দর্শক কয়েকটা পয়েন্ট বলবো। সো পয়েন্টগুলো কি, চলুন একটা একটা করে শুরু করি। গতকালকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সাবিনা একটা ভিডিও দিয়েছে, হ্যাঁ, চামচামি মার্কা ভিডিও, এবং এটা কিন্তু বলেছিলাম যে এখন আগামী কয়েকদিন এরকম চামচামি মার্কা ভিডিও অনেকগুলো চলবে, কারণ বাপ্পি তিশারা এখন ইউটিউবে আসতে যাচ্ছে, বাট কোনোভাবে তার আসতে পারছে না, সাহস করছে না, কারণ আসলে জানে গালিগালাজ খাবে দর্শকদের। তো ফার্স্ট পয়েন্ট, গতকালকে মরিয়মের ভিডিও থেকে আমার যেটা মনে হলো যে মরিয়মের মা মানে সাবিনা যদি এত কষ্ট হয়, ভাই সাবিনা খালা, আপনি পাবনা থেকে ব্যাগ ভর্তি বাজার আনলেন কিভাবে? দর্শক, মরা বাড়িতে তারা গিয়েছে, একটা মানুষ মারা গিয়েছে, হয়তো সিম্প্যাথি দিতে, হয়তো এমপ্যাথি দিতে, হয়তো তাদের সাথে একটা সঙ্গ দিতে, ঠিক আছে, পারিবারিকভাবে তাদের সান্ত্বনা দিতে হয়তো গিয়েছে। দেখলাম সাবিনা ব্যাগ ভর্তি বাজার এনেছে, ঠিক আছে। এই যে আরিফ তো গিয়েছিল, এটা আপনারা জানেন, মানে বাজারের কোনো শেষ নেই ভাই। যদি মরা বাড়িতেই যান শোক পালন করতে, বাজার আনার মেন্টালিটি কীভাবে থাকে? পাবনা থেকে এত দূরে শরীয়তপুরে, আপনাদের শরীয়তপুরে তো বাজার আনতে পারেন। তাহলে বুঝতেই পারছেন দর্শক কার উদ্দেশ্য কী ছিল। যেমন খুকির উদ্দেশ্য ছিল পেট ভরে খেতে পারেনি, তৃপ্তি পায়নি খাবার খেয়ে। মরা বাড়িতে গিয়েও খুকি চিন্তা করছিল আমার তৃপ্তি হয়নি খাবার খেয়ে। নির্লজ্জ বেহা মহিলাগুলার, তারা খাবার খেতে যায়, ঠিক আছে। একটা মানুষ মারা গেছে, তার ওই বাড়ি থেকে খাবার খোঁজে, কি খাবার খাবো। যেমন খুকিকে দেখেছেন গাছের ফল ভাগ শুরু করে দিয়েছিল, সে কোন গাছের লিচু খাবে, কোন গাছের ডাব খাবে, ভাগাভাগি শুরু করে দিয়েছিল। আচ্ছা, দেন দর্শক, সাবিনা যখন ভিডিওটা করে বলছিল যে নাজমা আন্টি মারা গিয়েছে, বা এই নাজমা আন্টির মৃত্যু সংবাদটা দিচ্ছিল, কষ্ট করে আপনারা সাবিনার ঠোঁটের দিকে তাকাবেন তো, তার মুখের দিকে একটু তাকাবেন তো, লোয়ার জটা একটু তাকাবেন তো, দেখবেন 32 ফালি দাঁত বের করে কেলাচ্ছিল। আচ্ছা, একটা মানুষের মৃত্যুর সংবাদ কি হাসতে হাসতে দেওয়া হয়? এটা আমার জানা ছিল না। এতই কষ্ট পেয়েছেন আপনারা একটা মৃত্যুর সংবাদ দিতেও আপনারা কেলাচ্ছেন, বাহ, এতই কষ্ট, এত দুঃখ আপনাদের, ভালো লাগলো। দুটা পয়েন্ট অলরেডি বলেছি, একটা বাজারের ব্যাগ, একটা দাঁত বের করে কেলানো। পয়েন্ট নাম্বার 3, এখন সাবিনা গতকাল একটা জিনিস মানে মোরালিটি, মানে একটা হচ্ছে কি মোরাল, ওর কথাটা বলে দিই, যেটা সে তার ভিডিওতে প্রমাণ করছে বারবার। এই যে নাজমা আন্টি যে মারা গেল, একটা মানুষ আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, এরকম একটা তরতাজা মানুষ,
এই মানুষটা যে গিয়েছে এটাতে কোনো কষ্ট নেই সাবিনার, এটাতে তো তারা খুশি, কারণ এটার মাধ্যমে তারা তাদের অনেকগুলো উদ্দেশ্য ফুলফিল করতে পেরেছে, তারা খুশি এটার জন্য নাজমানটা যে মারা গেছে। কিন্তু সাবিনার দুঃখ হচ্ছে কোথায় জানেন? সাবিনার দুঃখ হচ্ছে সবচেয়ে বাপ্পিকে বকাঝকা করছে এটাতে। নাজমানটি মারা গেছে এখানে কোনো দুঃখ নেই সাবিনার, দুঃখ এখানে বাপ্পিকে কেন সবাই বকাঝকা করছে। মানে জীবিত একটা তরতাজা ল্যাবন্ডিস ছেলেকে নিয়ে, কি বলবো এটাকে, একটা ভেড়া মার্কা ছেলেকে নিয়ে সাবিনার দুঃখ হচ্ছে কেন বাপ্পিকে সবাই বকাঝকা করবে, কেউ বাপ্পিকে কিছু বলতে পারবে না। বাপ্পি এরকম কুলাঙ্গারগিরি করবে, কেউ বাপ্পিকে কিছু বলতে পারবে না। এটাই সাবিনা অনেক দুঃখ লাগছে, কেন সবাই বাপ্পিকে বলবে। বাহ, অথচ একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে তার কোনো শোক নেই, কোনো কষ্ট নেই, আবার ওইদিকে মুখে বলে অনেক কষ্ট পেয়েছে তারা। বাহ। পয়েন্ট নাম্বার 4। আচ্ছা, এখন দর্শক আমি একটু ভিডিওর ডিপ সেকশনে ঢুকে যাচ্ছি। এতক্ষণ কিন্তু সুপারফিশিয়াল কিছু কথাবার্তা বলেছি, আমি একটু ডিপ কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেদিন মানে সাবিনা বলেছে তিশা নাজমানটি নাকি তিশার কাছে গজ কাপড় চেয়েছিল, হ্যাঁ, সুন্নতি কাপড় চেয়েছিল পরার জন্য। আচ্ছা, চাইতেই পারে, যেহেতু নাজমানটি মার্কেটে টার্কেটে কম যায়, তিশা যেহেতু মার্কেটে ঘুরে বেশি, তাকে বলেছিল আমার এটা একটু লাগবে, নিয়ে এনে দিও। তো তিশা ঠিক আছে মার্কেট থেকে এনে দিয়েছে নাজমানটির জন্য কাপড়। এখন নাজমানটি তো নেই, সেই কাপড়টা কে পরবে, তাই না, পরে তো মানুষ নেই। এখন তিশারা তো এক করলে তারা 10 জানায়। এখন নাজমানটির জন্য যে কাপড় কিনেছে এটা তো আসলে বলার মতো কেউ পাচ্ছে না। এই যে দেখুন, তিশা, মানে খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন দর্শক, তিশা তো ভিডিও দিচ্ছে না। তিশা যদি ভিডিও না দেয় তাহলে আমাদেরকে কি কোনোভাবে জানার ওয়ে আছে তিশা নাজমানটির জন্য গজ কাপড় কিনেছিল? কোনো ওয়ে নাই কিন্তু, কারণ এটা তিশা কিনেছে, তিশা একা জানে। কিন্তু মানে ভালো মতো বুঝুন দর্শক, সাবিনা এই কথাটা বলছে নাজমা আন্টি মারা যাওয়ার আগে তিশার কাছে কাপড়ও চেয়েছিল, তিশা আপা সে কাপড় কিনে এনেছে গজ কাপড় নাজমা আন্টির জন্য। আচ্ছা, সাবিনাকে বলতে চাই, এটা আপনি কেন বলছেন? এটা তো তিশাই বলতে পারে। তার মানে একটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে, এই সমস্ত কথাবার্তাগুলো আপনাদেরকে পাচার করা হয়েছে, যেন আপনারা এই কথাগুলোকে ধারালো করে অস্ত্র বানিয়ে আপনারা ভিডিওতে প্রমোট করতে পারেন। তার মানে এই কথাতে কোনো ডাউট নেই তিশা যে আপনাদের সবাইকে চামচা হিসেবে লাগিয়ে দিয়েছে, এই কথাটাই তার প্রমাণ। কারণ এই কথাটা একান্তই তিশার ভিতরের কথা। তিশা নাজমান্ডির জন্য জামা কিনেছে, নাজমান্ডি বলেছে, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না, আপনি কিভাবে জানলেন? তার মানে আপনাকে অবশ্যই তিশা বলেছে কথাগুলো, যেন ভিডিওর মাধ্যমে আপনি এগুলো শেয়ার করেন, এবং আপনি তিশার কথা মতো সেগুলোকে শেয়ার করছেন, প্রমোট করছেন। অর্থাৎ এই যে নাজমান্ডির জন্য যে তিশাটা জামা কিনলো মানে গজ কাপড়, এটাও আপনাদেরকে বলতে হবে, কারণ ওই যে একটা জিনিস করেছেন নাজমান্ডির জন্য, তো এটা কিন্তু 10বার প্রচার করতে হবে। যে একটা কাজ করেছেন বলবেন না, আপনাদের তো আবার না বললে পেট ভরে না, আপনারা তো মানুষ দেখানো কাজ করেন, লোক দেখানো কাজ করেন। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু খুবই জঘন্য ছিল। পয়েন্ট নাম্বার 5 দর্শক, পয়েন্ট নাম্বার 5 আমি বলবো, সাবিনা বলেছে বাপ্পি তিশা তারা নাকি ঢাকাতে আসতে চাচ্ছিল নাকি, মানে তারা নাকি ঢাকাতে আসতে চাইনি মানে মোট কথা। কিন্তু নাজমানটি নাকি বাপ্পিকে বলেছে তুমি ডক্টর দেখাতে ঢাকাতে যাও, মানে নাজমানটি নাকি বাপ্পিকে ডক্টর দেখানোর জন্য ঢাকা পাঠিয়েছে। অথচ আমরা খুকির ভিডিওর মাধ্যমে কি জানি দর্শক, আমরা খুকির ভিডিওর মাধ্যমে জানি খুকি বলেছিল নাজমানটি নাকি তিশাকে বলেছে তিশা তুমি ঢাকা গিয়ে ডক্টর দেখিয়ে আসো, তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার থাইরয়েড সমস্যা, আবার নাকি খুকি তিশার বুকে ব্যথা ছিল, এই জন্য নাকি নাজমান্ডি তিশাকে বলেছে তুমি ডাক্তার দেখিয়ে আসো। এখন আমি এই জিনিসটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কার কথা বিশ্বাস করবো দর্শক বলুন? পণ্ডিতের কথা নাকি ভুটকির কথা, কার কথা বিশ্বাস করবো আপনারাই বলুন? সাবিনা বলছে নাজমান্ডি বলেছে বাপ্পিকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যেতে, আর খুকি বলেছে নাজমান্ডি বলেছে তিশাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যেতে। তার মানে বুঝতে পারছো যেহেতু দুইজনের কথা দুই রকম হয়েছে, তার মানে দুইজন মিথ্যা কথা বলছে। এটা মিথ্যা কথা ছিল, নাজমান্ডি কাউকে ডাক্তার দেখাতে যেতে বলেনি, এটা তারা নিজেরা ঢাকাতে ঘোরার জন্য এসেছে, যেটা আমার পরবর্তী পয়েন্ট শুনলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দর্শক, পয়েন্ট নাম্বার 6, এখন 6 নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এই যে অসুস্থতার কথা যেহেতু এসেছে, আমি বললাম না যে অসুস্থ ছিল। আচ্ছা, সাবিনার কথাটাই ধরে নিলাম আগে, যে ঠিক আছে কুকি পণ্ডিত মিথ্যা কথা বলেছে, সাবিনা সঠিক বলেছে যে বাপ্পি অসুস্থ, বাপ্পির বুকে ব্যথা। আচ্ছা, যদি সাবিনার কথা ঠিক হয় তাহলে আমি ভাই একটু বলতে চাই, বুকে যদি কারো ব্যথা হয় ডক্টর সবার আগে কী বলে বলেন তো দর্শক? বুকে ব্যথার জন্য ডক্টররা সবার আগে বলে আপনারা রেড মিট খাওয়া বাদ দিবেন। এবং রেড মিট মানে কি? গরুর মাংস, খাসির মাংস, এগুলোকে রেড মিট বলা হয়, এটা আমরা সবাই জানি।
এগুলো খেতে একদম নিষেধ করে দেওয়া হয়, যেগুলো আপনারা খেতে পারবেন না সবার আগে। আচ্ছা, তো এখন আমি মেন কথাতে বলি। বাপ্পি যদি এত অসুস্থ থাকে, তাহলে সে সবার আগে পদ্মাচরীকে কী করেছে আপনারা সবাই দেখেছেন। একটা খাসি নিয়ে বসেছে, দুম্বা জবাই দিবে, সবার একটা খাসি জবাই দিয়েছে, ঠিক আছে, তার খাসি খাওয়া এসেছে, তার নাকি এত বুকে ব্যথা যে সে সবার আগে পদ্মাচরীকে খাসি খেতে বসেছে। কিসের বুকে ব্যথা ভাই যে আপনার খাসি খাওয়া লাগে? পয়েন্ট নাম্বার 7, যখন ঢাকাতে ছিল পদ্মাচরে যাওয়ার আগে 14ই ফেব্রুয়ারি, যেদিন বাপ্পির জন্মদিন ছিল, আপনারা সবাই জানেন বাপ্পি তার জন্মদিন পালন করতে গুলশানের একটা নামি দামি রেস্টুরেন্টে গিয়েছিল। তো সেখানে গিয়ে বাপ্পি যেভাবে করে হুমড়ি খেয়ে খাবারের মধ্যে পড়েছে, হ্যাঁ, এইটা নেয়, ওটা নেয়, সেটা নেয়, পেটা নেয়, কেক এনেছে, দর্শক মানে মানুষজন কত কিছু খাচ্ছে। একজন হার্ট ডিজিজে আক্রান্ত রোগী কি এইভাবে করে আনরেস্ট্রিক্টেড ডায়েট করতে পারে? আপনারা কি কখনো দেখেছেন? আমি দেখিনি ভাই। একটা হার্ট ডিজিজে আক্রান্ত একটা মানুষের কিন্তু একটা ডায়েট চার্ট থাকে, যাকে বলা হয় এটা খাবেন, এটা খাবেন না। কিন্তু বাপ্পি যেভাবে চলছিল সে তো সবই খাচ্ছিল। তাহলে কিভাবে বুঝবেন ভাই বাপ্পি বুকে ব্যথা ছিল, বাপ্পি অসুস্থ ছিল? সো ভাই এই সমস্ত আসলে গাঁজাখুরি গল্প বা এই সমস্ত কথাবার্তা বাদ দিলে কি হয় না? মানুষ তো চোখে দেখছে। আপনারা যে এত মিথ্যা কথা বলছেন, আপনাদেরকে আমল ইমান কিছু আছে? যদি আপনারা ধর্মের কথা মানবেন না, বুঝেন না, জানি আপনারা নাস্তিকের দল, এক একটা নাস্তিকের জাত। আপনারা প্রত্যেকটা এক একটা নাস্তিকের জাত। আপনারা মুসলিম না, মুসলিম হিসেবে দাবি করবেন না, আপনার ইসলামকে খাটো করে দেখেন। আপনারা প্রত্যেকে এক একটা নাস্তিক। আপনাদের অতীত যে কুকর্মগুলো আছে সেগুলির প্রমাণ দিয়ে আপনারা এক একজন নাস্তিক, আপনারা মুসলিম না, আপনারা কোনোভাবে আস্তিক হতে পারবেন না। তো এই কথাটা দিয়ে দর্শক আপনাদেরকে বুঝালাম যে বাপ্পি এবং সাবিনা, তাদের যদি ধরুন যারই বুকে ব্যথা হোক, যেই অসুস্থ হোক, অসুস্থ হলে কি এভাবে খাবার দাবার খেতে পারে? আপনারাই খালি এটা বলবেন, ঠিক আছে? তারপরে আপনারা খেয়াল করে দেখবেন বাপ্পি অসুস্থ শরীর নিয়ে যদি সে অসুস্থ, সে পুরান ঢাকাতে গিয়েছে, তাহলে কীভাবে এত দাওয়াত খেলো সে পুরান ঢাকাতে গিয়ে এত অসুস্থতার মধ্যে? অনেকগুলো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন উত্তর তারা কিন্তু দিতে পারবে না। তো ইতিমধ্যে কিন্তু আমি প্রায় 60টার মতো পয়েন্ট বলে ফেলেছি দর্শক। সো এখন আমি বলবো আমার 8 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এই কথাটা আমরা সবাই জানি, তারপর আমি আবার রিপিট করছি সাবিনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে বাপ্পির মা যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু সে বাপ্পিকে ফোন করে বলেছিল আমার অনেক বুকে ব্যথা। এবং এই কথাটা দর্শক সাবিনা নিজেও কিন্তু বলেছে, ঠিক আছে, যখন নাজমা আন্টি অসুস্থ ছিলেন তিনি কিন্তু বাপ্পিকে ফোন দিয়ে বলেছে যে আমার একটু বুকে ব্যথা হচ্ছে। তো পরে আবার ফোন দিয়ে বলেছেন আমার এখন একটু ভালো লাগছে। তো এটা কিন্তু একটা সতর্ক বার্তা ছিল বাপ্পির জন্য যে আমার বুকে ব্যথা উঠেছে। তো ওই সময় কি বাপ্পি পারতো না চলে আসতে? পারতো কিন্তু। কিন্তু তিশা ওই সময় কী করলো, বাপির সাথে ঝগড়া করে তাবিকে নিয়ে একা পদ্মার চরে চলে গেল, কারণ সে পাবনাতে যাবে না। তাহলে দেখুন একটা জিনিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আসলে সুযোগ দিচ্ছিল, নাজমানটির মাধ্যমে কিন্তু বাপ্পিকে অনেক সতর্ক বার্তা পাঠাচ্ছিল, আমি কিন্তু অসুস্থ হচ্ছি, তোমরা চলে আসো চলে আসো। বাট বাপ্পির কোনো কিছু তো টনক নড়েনি। সে ভেবেছে আসার পরে ডাক্তার দেখাবো, সে চলে গেলো পদ্মা চলে তার বউকে নিয়ে। সো তারা কিন্তু জানতো নাজমানের বুকে ব্যথা উঠেছে, সাবিনাও বলেছে, কিন্তু কোনো কেয়ার করেনি। একটা কেয়ারলেস ছেলের মতো বাপ্পি কাজগুলো করেছে। দেন দর্শক আরেকটা কথা বলি, তিশা ক্ষেত্রে সবাই একটা কথা প্রমাণ করছে, তিশা নাকি ঢাকাতে আসতেই চাইনি। নাজমানটি নাকি বলেছে যাও তুমি ঢাকাতে যাও, কি ডাক্তার দেখো, এত হ্যান দেন অনেক কিছু বলেছে। কিন্তু তিশা যদি ঢাকায় আসার মন নাই থাকে, তো তিশা তো অবশ্যই ঢাকাতে এসে তার যে কাজ বাজের জন্য এসেছে ডক্টর দেখানোর জন্য, সেটা তো ডক্টর দেখে এসে আবার চলেই যাবে, তাই না? এটাই তো তার কাজ, যেহেতু সে ঢাকাতে আসতেই চায়নি। তার মানে সে ডাক্তার দেখানো শেষ, সে পদ্মাচর সে পাবনাতে আবার চলে যাবে। কিন্তু তিশা কী করলো, সে ডক্টর দেখিয়েছে মনে হয় 5 মিনিট থেকে 10 মিনিট, কিন্তু বাকি সময় দেখেন সে নিউ মার্কেটে দৌড়ায়, সে গোল্ডের দোকানে দৌড়ায়, সে মিমের বাসায় দৌড়ায়, সে দর্শকের বাসাতে দৌড়ায়, সে পদ্মাচরে মেকিনে রাতারাতি দৌড় দিয়ে চলে যায়। কেন ভাই? আপনার ঢাকাতে আসার ইচ্ছা নেই? আপনি নাকি আপনার শাশুড়ি সেবা শুশ্রূষা করতে চান? তাহলে ঢাকাতে এসে আপনি এখন দৌড়াদৌড়ি করছেন কেন? ঘোরাঘুরি করছেন কেন? মজ মাস্তি করছেন কেন? পার্টি করছেন কেন? গুলশানে গিয়ে রেস্টুরেন্টে বাপ্পির জন্মদিন পালন করছেন কেন? এগুলো তো আপনাকে নাজমানটি অবশ্যই করতে বলেনি। অ্যাম আই রাইট অর অ্যাম আই রং? অবশ্যই নাজমানি করতে বলেন, তাহলে আপনি এগুলো কেন করছেন? তার মানে এগুলো করে কিন্তু আপনি আপনার মোটিভ বুঝিয়ে দিচ্ছিলেন যে আসলে আপনাকে ঢাকাতে কে আসতে বলেছে। আপনি নিজের ইচ্ছাতে এসেছেন নাকি নাজমানটি আসতে বলেছে? নাজমানটি আসতে বললে আপনাকে তো এত কিছু করতে বলেনি, আপনি যেভাবে করছেন। সো বোঝা যাচ্ছে আপনি নিজের ইচ্ছাতে কিন্তু ঢাকাতে এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ, সো মোটামুটি দর্শক আমি 9টা পয়েন্ট বলেছি, এখন 10 নম্বর পয়েন্টটা বলি। তিশা নিজের ইচ্ছাতে ঢাকাতে এসেছে, কারণ নিজেই কিন্তু সে মিমের বাসা ছাড়ার কথা বলেছিল। আরেকটা কথা এখানে পয়েন্ট আকারে বলে দিচ্ছি কীভাবে, খেয়াল করে দেখুন। তিশা যখন ঢাকায় আসবে তার আগে দিয়ে সে একটা ভিডিও দিয়ে বলেছিল যে
মিম তো আসলে ঢাকা ছেড়ে চলে যাবে, আর মিম যদি ঢাকা ছেড়ে চলে যায় আমাদের ঢাকায় ওঠার মতো আসলে কোনো মানুষজন আর থাকবে না। সো এখন যদি আমরা না ঘুরতে যাই পরবর্তীতে আর কখনো এইভাবে করে ঘোরা হবে না ঢাকাতে থেকে, কারণ মিম তো পদ্মা চড়ে শিফট হয়ে যাবে। সো এটাই হয়তো আমাদের ঢাকাতে ঠিকঠাক মতো শেষ ঘোরা হবে। এই জন্য তিশা আসলে শেষবার মতো ঢাকায় ঘোরার জন্য এসেছিল, কারণ মিমও থাকবে না, চলে যাবে, পরে আসলে কোথায় থাকবে এই চিন্তা করে কিন্তু তিশার ঢাকাতে এসেছিল। ঠিক আছে, সেটা কিন্তু তিশার নিজের মুখের কথা, তিশার ভিডিওতে এখনও আছে। সো মোটামুটি 10টা পয়েন্ট কিন্তু আমি শেষ করে ফেলছি দর্শক। এখন বলবো আমি 11 নম্বর পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দর্শক আমি বলবো সাবিনের উদ্দেশ্যে বলছি, সে পারলে উত্তর দিয়ে যাক। তার ভিডিওটা তো আমি দেখেছি, অনেকগুলো গণ্ডগোল আছে এর মধ্যে, অনেকগুলো গণ্ডগোল আছে, সামঞ্জস্য নেই কোনো কথার সাথে কোনো কথার। এখন দর্শক একটা কথা বলি, আগের বার আপনাদের মনে আছে যে তিশারা যখন পদ্মা চড়ে এসেছিল, ঢাকা এসেছিল, পরে পদ্মা চড়ে গেল, তখন ওই সময় কিন্তু তান অনেক বেশি সিক ছিল। আপনাদের খেয়াল করে দেখেন এই শীতকালে কিন্তু তখনও ঠিক একইভাবে বাপ্পি তান আর তার মাকে ফেলে সে তার বউ তাবিয়াকে নিয়ে তারা ঘুরতে বেরোচ্ছে, ঢাকা পদ্মা চড়ে ঘুরবে। ওই সময় তান হিউজ সিক হয়ে যায়, তার শ্বাসকষ্ট উঠে পড়ে, তার নেবুলাইজেশন করা লাগে, মানে একদম বলতে পারেন ইনফেকশন বা নিউমোনিয়ার মতো যত লক্ষণ সব তানের মধ্যে ধরা পড়ছিল। ঠিক আছে, তো এরকম অবস্থায় কিন্তু নাজমানটি একা অসুস্থ মানুষ, তার নিজেরও বুকে ব্যথা, সে তান কিনে দৌড়াদৌড়ি কীভাবে করবে? নাজমানটি নিজে তো এখন নরম হয়ে গিয়েছেন, তার নিজের বুকে ব্যথা করে, সে নিজে অসুস্থ থাকে, সে নিজে এতগুলো ওষুধ খায়, সে তো অবশ্যই তান কিনে দৌড়াদৌড়ি করতে পারবে না। তারপরে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন, তিনি তার জায়গা থেকে তানের জন্য যা যা করার সব কিছু করেছেন। তো এই অবস্থাতেও বাপ্পির দায়িত্ব কী ছিল? বাপ্পি কী করেছে? তখন যখন তান অসুস্থ হলো শুনেছে, তিশা কিন্তু রাতারাতি সব ঘোরাঘুরি বাদ দিয়ে, তাদের কিন্তু আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, তিশা বলেছে আমরা আরও অনেক জায়গায় ঘুরতাম, অনেক কিছু করতাম, কিন্তু যখন শুনেছে তান এত বেশি অসুস্থ, তারা কিন্তু সাথে সাথে পাবনাতে চলে এসেছে। কারণ কি? তিশার নিজের সন্তান তান অসুস্থ হয়েছে, রাতারাতি চলে এসেছে তিশা তানের জন্য। নাহলে তানকে সে কি জবাব দিবে? যখন তান দেখবে আমার অসুস্থতার মধ্যে আমার বাবা মা আমার পাশে নেই, একটা সময় সে তো বড় হবে, তার বুদ্ধি হবে, তার বিচক্ষণতা বাড়বে, তখন তো সে বুঝবে যে আসলে আমার মা আমার সাথে কতগুলো অন্যায় করেছিল। একটা একটা করে তান তখন সেগুলোর হিসাব চাইবে। সো তিশা কিন্তু চলে গিয়েছিল তার সন্তানের জন্য রাতারাতি পাবনাতে, তার মানে তিশা কিন্তু চাইলেই আসতে পারে। এই কথাটা কেন বললাম? এই যে নাজমান্ডি যে অসুস্থ, এই কথাটাও কিন্তু নাজমান্ডি বাপ্পিকে বলেছে কয়েকবার যে আমার একটু বুকে ব্যথা করছে, উঠছে। সো বাপ্পি কিন্তু কেয়ারলেস ছিল, বাপ্পিকে কেয়ার করেনি, পাত্তা দেয়নি, তিশাও এটাকে কোনো পাত্তা দেয়নি। তারা ভেবেছে করুক, এটা তো করেই, সমস্যা কি, মরে তো আর যাবে না, আমরা এখন ঘুরতে থাকি, পরে নলে আমরা যাব। তো তারা কোনো কেয়ারই করেনি। একটা মানুষের বুকে ব্যথার যে পেইন কেমন, যার পেইন ওঠে সেই বলতে পারবে একটা বুকে ব্যথা উঠলে পেইন কেমন হয়। কিন্তু বাপ্পি একটা কুলাঙ্গার অপদার্থ সন্তান, একটা বলবো যে একটা পেট, মানে একটা মায়ের পেটকে সে পচিয়ে দিয়েছে এরকম একটা সন্তান। একটা মা যেরকম সন্তান গর্ভে নিয়েছে, নাজমানি বেঁচে থাকলে তার গর্ভ ধরে ধিক্কার দিত যে আমি এরকম সন্তান গর্ভে ধরেছি। বাপ্পির মতো সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে, তাহলে সে মায়ের গর্ভটা পচে যাবে। সো বাপ্পি আর তিশা তারা কী করলো, তারা ঘোরাঘুরিতে ব্যস্ত। দেখবেন তিশা পদ্মা চড়ে চলে গেল। আচ্ছা বাপ্পির তো বোঝা উচিত, আচ্ছা আমার মায়ের তো বুকে ব্যথা উঠেছে, সো সে তো একটু হলেও ঠান্ডা থাকতো, যেহেতু সে একটা অন্যায় করছে, তার মার কাছে নাকি আবার পদ্মা চড়ে গেছে, গিয়ে দেখবেন সে খাসি নিয়ে এসেছে, একটা তার চেয়ে বড় একটা খাসি নিয়ে এসেছে, খাসি খাবে। সে লুঙ্গি পরে যেভাবে নাচতে ছিল, আমি আপনাদেরকে সেই ছবিটা দিয়েছিলাম, অকল্পনীয় বিভৎস একটা ড্যান্স দিচ্ছিল। তো ভাই বাপ্পির মনে যদি দুঃখ থাকতো, বাপ্পির মনে যদি তার মাকে নিয়ে ভয় থাকতো, সে কি কখনো এরকম বিহেভিয়ার দেখাতে পারতো, এভাবে ড্যান্স করতে পারতো, এভাবে মানে এইভাবে এই কাজগুলো করতে পারতো কোনোভাবে? আমি তো মনে করি না দর্শক, ইম্পসিবল, ইম্পসিবল। তার মানে বাপ্পি যে কাজগুলো করেছে, ইন্টেনশনালি করেছে, তার আসলে তার মাকে নিয়ে কোনো যায় আসে না, কোনো দরকারই ছিল না, সে কিছুই মনে করেনি। তার মানে বুঝতেই পারছেন নাজমানটিকে নিয়ে কেউ কোনোভাবেই সিনসিয়ার ছিল না, সবাই কেয়ারলেস ছিল, কেউ কেয়ারফুল ছিল না। সো তারা যতবারই যতভাবে এগুলোকে প্রমাণ করতে চাক না কেন যে আমরা হ্যান ত্যান অনেক করেছি, এই করেছি, ভাই আপনারা আন্ডা করেছেন, আন্ডা ফেরেছেন, আপনারা কিচ্ছু করেনি আপনারা। ঠিক আছে, এখন এত বড় বড় গলাবাজি না করলেও হবে। আপনাদের লাজ লজ্জা থাকলে এই কাজগুলো করতে আসবেন না। সবার চ্যানেলে এখন এদিকে একটাই কথা, কেউ বাপ্পি ভাইকে এটা বলবেন না, কেউ বাপ্পি ভাইকে সেটা বলবেন না, কাটা গায়ে নুনের ছিটা দেবেন। আরে ভাই, কে কাটা গায়ে নুনের ছিটা দেয় ভাই? আপনারা নিজের এটার জন্য দায়ী। আপনারা যা করেছেন এই পুরো বিশ্ব ইতিহাসে এটা একটা রেকর্ড হয়ে থাকবে, পুরো রেকর্ড হয়ে থাকবে। বাপ্পি আজীবন কালার হয়ে থাকবে, এবং বাপ্পি এভাবেই ধুকে ধুকে তার মৃত্যুর সময় কাতরাবে যখন তার সন্তান তার পাশে থাকবে না। এগুলো লিখে রাখেন, কারণ এগুলো প্রকৃতির রিভেঞ্জ। এগুলো প্রত্যেকটা মানুষের সাথে হয়, মানুষ যা করে সেটাতে সে পায়। কারণ কার্মা রিপিট ইটসেলফ, কার্মা ব্যাক করবে অবশ্যই, সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। কার্মা কোনোদিন কাউকে ছেড়ে দেয় না।
যাক দর্শক, নেক্সট পয়েন্ট, সম্ভবত আমি 11 বা 12টা পয়েন্ট বলেছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাপ্পি কিন্তু প্রত্যেকবার জন্মদিন শ্বশুরবাড়িতে করে। খেয়াল কি করে দেখেছেন? বা শ্বশুরবাড়ির লোক যারা আছে তাদেরকে নিয়ে করে। তো শ্বশুরবাড়ির লোক বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, তাদের সাথে বাপ্পি বেশি কমফোর্ট জোনে থাকে, তাদের সাথে সময় কাটাতে সে বেশি পছন্দ করে, কারণ বাপ্পি সেখানে ভালো লাগে। কিন্তু বাপ্পি এটা কখনো বোঝেন, আচ্ছা প্রথমত তো দর্শক, জন্মদিন পালন করা একটা হারাম কাজ, এটা কখনোই ভালো কাজ না। কারণ জন্মদিন আপনি কেন লাফাচ্ছেন, কেন হাসছেন, বলতে পারেন আমাকে একটা কারণ, লজিক? বাট আমি বলতে পারবো আপনাকে জন্মদিনে কান্না করার অনেকগুলো কারণ। একটা জন্মদিন মানে আপনার জীবন কিন্তু এগিয়ে যাচ্ছে না। আমরা ভাবি আমি আজকে 20 বছর থেকে 21 বছরে পা দিলাম, আজকে 21 বছর থেকে 22 বছরে পা দিলাম, বা কেক কাটে চলো। না ভাই না, আপনি আপনার জীবনে আগাচ্ছেন না, আপনি আপনার জীবনের সন্নিকটে পৌঁছাচ্ছেন। অর্থাৎ আপনার যখন আপনি দুনিয়াতে এসেছেন, আপনি কিন্তু আপনি একটা সময় টাইম টেবিল সেট করে দুনিয়াতে এসেছেন, সেটা আপনি জানেন না, উপরে আল্লাহ তাআলা জানে। হয়তো কেউ 50 বছর নিয়ে এসেছেন, কেউ 60 বছর নিয়ে এসেছেন, কেউ বা 80 বছর নিয়ে এসেছেন, সেটা আমরা জানি না। তার মানে আমরা জীবন থেকে যতগুলো বছর পার করব, আমরা কিন্তু আমাদের লিস্ট থেকে একটা একটা করে বছর কমিয়ে ফেলছি। তার মানে আমাদের বয়স বাড়ছে না, বরং আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। সো জন্মদিন আসা মানে কান্না করার দিন, এটা কোনোদিন হাসি তামাশার দিন না। সো এই জিনিসটা থেকে দূরে থাকা উচিত। হ্যাঁ দর্শক, ছোটোবেলায় আমিও জন্মদিন পালন করেছিলাম, বাসাতে কেক না আনলে আমিও মন খারাপ করতাম, কান্নাকাটি করতাম যে না আমারও কেক লাগবে 8-10টা বাচ্চাকে দেখে। আমিও করেছি কাজ, তখন বিচার বুদ্ধি বিবেক কিছু ছিল না। কিন্তু যখন আল্লাহ আমাকে ঠিকঠাক মতো নিয়ামত দিল, হেদায়েত দিল, বুঝতে পারলাম যে এগুলো আসলে ঠিক হচ্ছে না, আমি নিজের থেকে এই জিনিসগুলো থেকে কিন্তু দূরে সরেছি। এবং আমি আপনাদেরকে এর জন্য বলছি যে এগুলো থেকে আপনারাও দূরে সরে আসুন, এগুলো ভালো কাজ নয়। আর একটা জিনিস আমি সবসময় করার চেষ্টা করি, যে কাজ পার্সোনালি আমি নিজে বাদ দিতে পারি না, সেটার উপদেশ আমি কোনোদিন আপনাদেরকে দিই না, সে কথা আমি মুখ থেকে উচ্চারণ করি না। বাট যেটা আমি পার্সোনালি করতে পেরেছি, আমি সাকসেস হয়েছি, বা যেটা আমি করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে সবসময় জানি। যেমন বার্থডে সেলিব্রেট করা বা এরকম খ্রিশ্চানদের যে সমস্ত কালচার আছে, সেগুলো থেকে দূরে সরে আসতে আমি আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস হয়েছি। তারপরও চেষ্টা করছি আরও কিছু যদি থাকে সেগুলো দূরে সরে আসে, এবং আপনাদেরকে বলবো আপনারা এটা থেকে দূরে সরে আসুন দর্শক। এগুলো আমাদের জীবন না, এগুলো থেকে দূরে সরে আসাটাই ভালো। জন্মদিন কী হবে, একটা কেক কেটে 5 মিনিটের সুখ, 30 মিনিটের সুখ, কিন্তু এই সুখ আপনার আমল নামা থেকে অনেকগুলো নেকি নষ্ট করে দিবে। দরকার নেই ভাই। ভয় লাগে মাঝে মাঝে ভাবলে যে ভাই এই 10 মিনিট একটা কেক খাবো, ভাই কেক খেয়ে যদি আমার 30টা আমল নষ্ট হয়ে যায়, দরকার নেই আমার কেক কাটা। আমি আখিরাতে আল্লাহকে বললে আল্লাহ আমাকে 1000টা কেক এনে দিবে, এখন আমার দরকার নেই। তো যাই হোক, তো দেখবেন বাপ্পি বা জন্মদিন করার জন্য গুলশানে ভালো একটা হোটেল ফিক্সড করেছে, কীভাবে করবে প্ল্যান করেছে, খুব ভালো মতো আয়োজন করে কিন্তু গিয়েছে, ফিটফাট হয়ে ফুলবাবু সেজে। তো বাপ্পির যদি আসলে বুকে ব্যথা থাকে বা বাপ্পি যদি অসুস্থ থাকে, আপনারা বলুন তো, এভাবে ফিক্সড প্ল্যান করে এত বড় রকমের রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার আয়োজন করা, হোটেল বুক করা, পার্টির ব্যবস্থা করা, আসলে কি মানায়? বিশ্বাস হয় তাহলে ওই মানুষগুলো অসুস্থ? যারা প্রমোট করছে, খুকি, সাবিনা, তারা নাকি অসুস্থ ছিল, হোক সেটা তিশা অসুস্থ, হোক সেটা বাপ্পি অসুস্থ, যেই অসুস্থ হোক, তারা যেভাবে করে দিনাতিপাত করেছে, দিনকালগুলোকে লালন পালন করেছে, যে কেক কাটা, মজা করা, ফুর্তি করা, আসলে কি একটা অসুস্থ মানুষের সাথে এগুলো যায়? কোনোভাবেই তো যায় না। বিশেষ করে যে তারা যে ক্লেম করেছে বুকে ব্যথা, তারপর তো খাবার দাবারই যায় না। তারা গুলশানের রেস্টুরেন্টে গিয়ে যেভাবে খাবার দাবার খেয়েছে, একটা অমানসিক খাবার দাবার, এটা দিয়ে অ্যাটলিস্ট একটু প্রমাণ পায় তারা কি অসুস্থ না। একটা অসুস্থ মানুষ কি কোনো দিনই এভাবে করে খাবার খেতে পারে না। একটা কুকুরে এভাবে খাবার খায় না, তারা যেভাবে করে খাবার খেয়েছে পাগলের মতো করে। সো আসলে কি দর্শক, এগুলো কোনোভাবেই ফ্যাক্ট না। তারা আসলে যে মিথ্যা কথাগুলো বলছে, আসলে আমি তো বললাম দর্শক, সবার মোটিভ এখন একটাই, বাপি দিশে ভিডিও দিতে যাচ্ছে, ইউটিউবে আসতে যাচ্ছে, বাট কীভাবে আসবে বুঝতে পারছে না, এর জন্য চামচা লাগিয়ে দিয়েছে, কোনোভাবে আসতে পারছে না। ঠিক আছে, এই জন্য তারা এখন বিভিন্নভাবে বিভিন্ন জনকে দিয়ে ভিডিও দেওয়াচ্ছে, বলতে পারেন একদম পেইড ভিডিও আর কি, টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে এই সমস্ত মিথ্যা কথা প্রমোট করাচ্ছে আর কি, আর কিছুই না। সো দিন শেষে দর্শক, আসলে রেজাল্ট একটাই দাঁড়ায়, নাজমান্ডি তো নেই, কিন্তু নাজমান্ডিকে নিয়ে কারো কোনো যায় আসে না। সবার যেটা যায় আসে, সবার আসে যেটা ভিডিও দেওয়া, সবার যায় আসে টাকা পয়সা কামানো, সবার যায় আসে যে আচ্ছা আমি কে কতটুকু করলাম, কে কতটুকু খেতে পারলাম, কে কার থেকে কতটুকু ভিউ কামাতে পারলাম আজকে, এটাই সবার কাছে জীবনের উদ্দেশ্য। কেউ এটা ভাবছে না যে আচ্ছা আমাদের মাঝখান থেকে তো একজন মুরবি মানুষ চলে গেছে, কালকে হয়তো আমার ডাক আসতে পারে, কালকে তো আপনার ডাক আসতে পারে, হয়তো যে কোনো দিন যে কোনো মানুষের ডাক আসতে পারে, ডাক আসলে তো আমাদেরকে চলে যাওয়া লাগতে পারে। তো ভাই এগুলো যদি দূরে সরে আসে, এই এই বোধটুকু কিন্তু তাদের কারোর মধ্যে নেই। ঠিক আছে, আর বাপ্পিকে নিয়ে যে সবাই বলেন না যে আসলে দেখবেন খুকি, সাবিনা, দাদু পরিবার সবাই বলে বাপ্পি ভাইকে কেন এই সমস্ত কথা বলেন, বাপ্পি ভাই এমনি কষ্টে আছে, তাকে কেন কাটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছেন। আসলে ভাই কেউ কাটা ঘায়ে নুনে ছিটে এমনি এমনি দেয় না। বাপ্পিকে আসলে নিজেকে প্রশ্ন করবেন, বা আপনারা নিজেরা এটা বুঝতে পারছেন, আসলে যারা দূর থেকে থাকে তারা বুঝতে পারে আসলে এবার যে কাজটা হয়েছে,
এই যে নাজমানটির মৃত্যু হটা বা নাজমানের মারা যাওয়াটা, এই সময় বাপ্পি যে তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, হীনমন্যতার পরিচয় দিয়েছে, আসলে এর চাইতে ভয়ানক বিভৎস জিনিসের কিছু হতে পারে না। একটা সন্তান তার মায়ের মৃত্যুর সময় তার মায়ের পাশে না থেকে সে পদ্মাচরের শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে ফুর্তি করছিল। সবচেয়ে বড় বিষয়, নাজমানটি মারা যাওয়ার সময় তার সন্তানের হাতের এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারলো না। হয়তো এটাই তার কপালে লেখা ছিল। এবং দেখবেন, ধরলাম ঠিক আছে নাজমানটির সময় বাপ্পি ছিল না, তার বাবার সময় বাপ্পি ঠিক একইভাবেও তার বাবার মৃত্যুর সময় তার পাশে ছিল না। এটা বাপ্পিকে এই জন্য আমরা কুলাঙ্গার সন্তান বলি। এই যে বাপ্পির মতো সন্তান তার দুই বাবা মাকে জীবিত পেল, কিন্তু দুই বাবা মার একজনেরও মৃত্যুর সময় পাশে থাকতে পারলো না। এর চাইতে হতভাগা সন্তান আর কয়টা আছে বলুন, কয়টা আছে? হয়তো নাজমানটি শেষ সময় এটা চেয়েছিল যে সারা জীবন তো একাই থাকলাম, এই সময় যেন আমার মরার সময় যেন আল্লাহ আমার সন্তানের হাতে পানি আমার খাওয়া না লাগে। হয়তো নাজমানটি এটাই চেয়েছিলেন এবং সেটা সে পেয়েছেন। আমি এটাই মনে করি, কারণ বাপ্পির মতো সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। তো সাবিনার উদ্দেশ্যে বলি, মিথ্যা কথা ছেড়ে দিন, এখনও সময় আছে। এগুলো করে আরও নোংরা হচ্ছেন আপনারা, আরও ঘৃণার চোখে আমরা আপনাদেরকে দেখছি। সেগুলো বাদ দিন। হ্যাঁ, টাকা কামাতে বলছে, আসুন টাকা কামান, সমস্যা নেই, আপনি এটাই করবেন, আমরা জানি, ধরেই নিয়েছি। এতক্ষণ কথা বলতে বলতে দর্শক মোটামুটি প্রায় দেখা যাচ্ছে আমার অর্ধ ঘন্টা মানে প্রায় 30 মিনিটের মতো শেষ। তো তারপরও কিছু কথা না বললেই না। যেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে থেকে কিন্তু মানে সবার আগমন শুরু হয়েছে। আগমন বলতে বুঝেছি দর্শক, দেখবেন আপনারা সে নাকি 40 করার জন্য গিয়েছিল, সে 40 করে তারপরে আসবে পাবনা থেকে, কিন্তু সে জায়গায় 40 করে তো দূরের কথা, 7 দিনের মাথাতে সে পাবনাতে চলে এসেছে, পাবনা থেকে পদ্মাচলে চলে এসেছে। কিন্তু কারণটা কি? কারণ সে ভালো মতো জানে সে এখন আর ভিডিও না দিয়ে থাকতে পারছে না। এই পর্যন্ত তাতে দৌড় ছিল, মানে সে এখন তার উইকেটটাকে পতন ঘটিয়েছে, সে এখন ভিডিও দেওয়া শুরু করবে আর কি। ঠিক আছে, লাজ লজ্জা সবই তার এখন শেষ। নাহলে কিন্তু সে পাবনাতে থাকতো, কিন্তু পাবনা থেকে তার চলে আসার মেন কারণ ছিল সে ওখানে বসে আর ভিডিও দিতে পারছিল না। খুব শীঘ্রই বাপ্পি এবং তিশাকেও আমরা আসতে দেখব। আর অন্যদিকে যদি আমরা দেখি দর্শক, খেয়াল করে দেখবেন যে সাকিব ভাইজান আমাদের, ঠিক আছে, যেটা দুম্বা খাসি আর কি, সেটাও কিন্তু ভিডিও দেওয়া শুরু করেছে। বাট সেটা তানজিলা চ্যানেলে নয়, তার নিজের তানজু ফ্যাশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে, মানে তানজিলার পুরোনো চ্যানেল, সেখানে তার ড্রেস দেখানো শুরু করেছে, ফিল্টার দিয়ে ঠোঁটটাকে লাল করে মনে হচ্ছে যেন লিপস্টিক মেখে ভিডিও দিচ্ছে আর কি। মানে সোজা কথা বলতে গেলে একটা কথায় বলা যায়, তারা সবাই এখন আবার নতুন করে প্রত্যাগমন শুরু করেছে, মানে ভিডিও দেওয়া শুরু করেছে। খুব শীঘ্রই আমি এটার অপেক্ষা করব, হয়তো বাপ্পিতে সব ব্যাক করবে। এটা হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি কথা বললাম না, এটা নিয়ে অবশ্যই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিব। সো আজকে যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেল, সো আজকে এই পর্যন্ত কথা বলছি। আজ এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।